বাংলার রাজনৈতিক আকাশ এখন ঠিক যেন কালবৈশাখীর আগের গুমোট আবহাওয়া। একদিকে এসআইআর এ ভোটারদের নাম বাতিলকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজ ধর্নায় বসেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন এবং RN রবি নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। কিন্তু চায়ের দোকানে তুফান তোলা তাত্ত্বিক আলোচনা থেকে ড্রয়িং রুমে রাজনৈতিক সমীকরণের চুলচেরা বিশ্লেষণ পর্যন্ত সর্বত্র প্রশ্ন কিন্তু একটাই, আগামী 5 বছর নবান্নের চাবিকাঠি কার হাতে? বাংলার বাতাসে এখন নিছক বসন্তের হাওয়া নেই, আছে রাজনৈতিক বারুদের গন্ধ আর পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের তীব্র হুঙ্কার। ঘাসফুল শিবিরের দাবি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর অটুট দুর্গ ভাঙা অসম্ভব। তবে কি রাজ্যের বিশাল মহিলা ভোট ব্যাংকই হতে পারে প্রত্যাবর্তনের আসল কাণ্ডারি? এই পাটিগণিতে কি ভাগ বসাতে পারবে পদ্মশিবির? পদ্মশিবিরের সেনাপতিদের হুঙ্কার, দুর্নীতি আর অপশাসনের অবসান ঘটিয়ে এবার আসল পরিবর্তন হবে বাংলায়। আর এই দুই আবেগের স্রোতের মাঝে হারানো জমি ফিরে পেতে মরিয়া বামফ্রন্ট বলছে, বিকল্প শুধু বামফ্রন্ট। যদি বাম কংগ্রেস জোট হয় আর তারা উল্লেখযোগ্য ভোট শতাংশ নিজের দিকে টানতে পারে, তবে কার অঙ্ক ভুল হবে, কার ভোট ব্যাংকে বেশি ধস নামবে? তবে লাখ টাকার প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষ কি মাসিক অনুদানেই সন্তুষ্ট থাকবে, নাকি স্থায়ী কর্মসংস্থান আর অধিকারের দাবিতে সরব হবে? মেরুকর্ণের রাজনীতি কি উন্নয়নের যাবতীয় দাবি ছাপিয়ে যাবে? নতুন প্রজন্মের ভোটাররা কি অভিজ্ঞতায় ভরসা রাখবে, নাকি আমূল পরিবর্তনের ঝড়ো হাওয়ায় সওয়ার হবে? শেষ পর্যন্ত কার কপালে জুটবে জয়তিলক? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বঙ্গে এবার পরিবর্তন না প্রত্যাবর্তন, তা নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে জুড়ে গেছেন 3 জন বিশিষ্ট সাংবাদিক। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য, সাংবাদিক তন্ময় ভট্টাচার্য এবং সাংবাদিক অঞ্জন শুকুল। আপনাদের 3 জনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। অঞ্জনবাবু, আজ প্রথমে আপনার কাছে যাব। বাংলায় এবার পরিবর্তনের পালা ভারী নাকি প্রত্যাবর্তনের? কার পাল্লা ভারী বলছে জনগণ, কি মনে হচ্ছে আপনার? দেখুন, প্রথমেই বলি যে এই যে নির্বাচন আসছে, নির্বাচনের আগে যে লড়াইটা শুরু হয়েছে, অর্থাৎ এসআইআর, সেই এসআইআরটা নির্বাচন কমিশন যে শুরু করেছেন, যে বজ্র আটুনি ফসকা গেড়ে, এটা কি হচ্ছে কেউ জানে না। এর ভবিষ্যৎটা কি হবে? দেখুন, নির্বাচনের যে মাপকাঠি, যে ভোটারদের নাম রয়েছে, আমরা জানি পশ্চিমবঙ্গের 7,08,16,630 জন ভোটার। তার মধ্যে আপনার এখন বিচারাধীন রয়েছে 60,62,675 জন। প্রশ্ন, এই যে বিচারাধীন রয়েছে, কারা রয়েছে? নির্বাচন কমিশন নিজের কিন্তু কোনো লোক নেই, সমস্তটা কিন্তু রাজ্যের কর্মচারীদের দিয়ে তৈরি করেছে। আর এখানে ব্যাপার হচ্ছে যে ভোটার লিস্ট নাম আমরা বিভিন্ন প্রান্তে ঘুরে দেখছি, যাদের শ্বশুরকে বাবা পাঠিয়েছে, শাশুড়িকে মা পাঠিয়েছে, বিভিন্ন রকম আত্মীয় পাঠিয়েছে, তাদের কিন্তু অলরেডি ভোটার লিস্টে নাম উঠে গিয়েছে। প্রথমে যখন খসড়া তালিকা বেরিয়েছিল তখন কিন্তু তাদের নাম ছিল না। এখন যে ভোটার লিস্ট বেরিয়ে 4 তারিখে, তাতে কিন্তু তাদের নাম উঠে গিয়েছে। কেন? একটা ভয় রয়েছে, রাজ্য সরকারের কর্মচারীরা, তাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে তার অধীনেই থাকতে হবে, অর্থাৎ ভোটের আগেও তারা থাকবেন, ভোটের পরেও তারা থাকবে। আর এইটাকে বাজিমাত করে কিন্তু ভোটার লিস্টের বড় একটা অংশ নাম কিন্তু উঠে গিয়েছে। এইটা যদি আপনার সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার চেয়ারে বসবেন, এটা বলা যেতে পারে। ওকে, তাহলে আপনি প্রত্যাবর্তনের পক্ষেই আপনি এই মুহূর্তে দেখছেন এবং এসআইআর নিয়ে অভিযোগ আপনি রয়েছে। আমরা আসবো, বিস্তারিত আলোচনায় আসবো। ত্রিদীপ বাবুর কাছে যাব। ত্রিদীপ বাবু, আপনার কি মনে হয় এই মুহূর্তে জনতা কি এবার সুরক্ষার চেনা ছক বেছে নেবে, নাকি সেই অজানার ঝুঁকি নিতে প্রস্তুত? বাংলা ক্যালেন্ডারে এটা ফাল্গুন মাস, একদম
ওই সেই বিখ্যাত গানটা আসে না, এই একে তো ফাগুন মাস দারুণ এ সময় লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এই এসআইআর এর যে চোট, সেই চোটের একটা পার্ট শুকুলদা বললেন, একদম। দ্বিতীয় আরেকটা অংশ আছে, সেই অংশটা খুব মজার। সেটা হচ্ছে জেলা ধরে ধরে বলে দেওয়া যায়, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই মুসলিম অধ্যুষিত যে জেলাগুলি, যে 60,62,000 বাদ গেছে বিধানসভা ধরে ধরে, যেখানে বিজেপির হারের হার যতটুকুনি, ঠিক ততটুকুনি হচ্ছে সন্দেহজনক ভোটার। এই যে পরিকল্পিত একটা টেকনিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, নাকি নির্বাচন কমিশনের হয়ে যে লোকেরা কাজ করেন তারা করেছেন, এইটা বোঝা যাচ্ছে না। তো এই ঘটনাটাও যদি হয়, তাহলেও এই প্রত্যাবর্তন বা পরিবর্তন, এই দুটোর কোনোটাই খুব সফলভাবে হওয়ার সম্ভাবনা নেই। দিদিমণি ফিরে আসবেন কিনা শুকুলদা যে যুক্তি দিয়ে বললেন, সে অর্থে দিদিমণির ফিরে আসার সম্ভাবনা আছে। আবার যদি এই রকম হয় যে গরিব মানুষগুলো বাদ চলে গেল, জেনুইন ভোটারগুলি বাদ চলে গেল, সেই অংশটা যারা ভোট দিতে পারলেন না, তাদের কি হবে? এটা সত্য কথা যে শেষ পর্যন্ত বুথের দখল যার, নির্বাচন তার। এই বুথের দখল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস নিয়ে রেখেছে পশ্চিম বাংলায়। সুতরাং তৃণমূল কংগ্রেসের ফিরে আসার সম্ভাবনা বেশি, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু সেই জেতার হারটা 159-এ নেমে আসবে না তো? মাঝখান থেকে যে অঙ্কে ভোটটা করানোর চেষ্টা হচ্ছে বিহারের স্টাইলে, সেইভাবে ভোট করতে গিয়ে বিজেপিকে আরেকটু বাড়িয়ে দেওয়া হবে না তো? নাকি এই সমস্ত আবর্তের মধ্যে মাঝখান থেকে বেরিয়ে আসতে পারে যে যারা এই মানুষের পক্ষে, মানুষের ভোটাধিকারের পক্ষে লড়াই করছেন, সেই মানুষগুলি? দেখা যাক। সম্ভাবনা কিন্তু তিন দিকেই এখনো খোলা আছে। ওকে, আপনি বলছেন সম্ভাবনা খোলা আছে, তবে প্রত্যাবর্তনের সম্ভাবনা আপনি বেশি দেখছেন। আমরা বিস্তারিত আলোচনা অবশ্যই যাব। আর তন্ময় বাবু সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, জনতা কি দেখছেন, জনগণের মুড কি দেখছেন? প্রথমেই বলি, দেখুন, দুর্ভাগ্যবশত আমি ত্রিদীপ বাবুর কোনো কথাই শুনতে পেলাম না। তার কারণ কোন একটা সমস্যা, যান্ত্রিক গোলযোগের কারণ। যাই হোক, দেখুন, পশ্চিমবঙ্গে আজকে দিনে দাঁড়িয়ে যে রাজনৈতিক বাতাবরণ, তাতে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা মঞ্চ। তো আমার প্রশ্ন একটাই, এই যে রাজনৈতিক স্টান্ট গুলো না করে মানুষের পাশে, মানুষের সাথে বদলা নয় বদল চাই, 2011 রাজনৈতিক সংলাপ। তো আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর কে যে বিরোধিতা করছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতা করতেই পারে। তো এই যে বিরোধিতা করছেন, 60 লক্ষ নাম বাদ গেছে, হ্যাঁ, এরকম 60 লক্ষ নাম, মানে একটা পরে ভাবা হবে এরকম কিছু একটার মধ্যে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে 60 লক্ষ নাম যদি বাদ দিয়ে থাকে বা এসআইআর যদি হয়ে থাকে, প্রথম থেকে আমরা এই বিরোধিতার সুর চড়াতে দেখেছি। কি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নতুন কিছু নয়, উনি বিরোধিতা করছেন ঠিক বিরোধী নেত্রীর মতো। উনি যে একজন শাসক দলের নেত্রী, সেখানে আমরা সেই আভাসটুকু পাচ্ছি। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে পরিবর্তন না প্রত্যাবর্তন, দেখুন, ভারতীয় জনতা পার্টির যেই সংগঠন, সেটা ভার্চুয়াল সংগঠন আছে, অ্যাকচুয়ালি নেই। পশ্চিমবঙ্গে দিদিরাও থাকেন, আর আরেকজন দাদা আছেন, উনিও থাকেন, উনি জানবেন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়াল কোনো অস্তিত্ব আমি অন্তত দেখতে পাই। তো আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করা ভারতীয় জনতা পার্টির শুধু ভোটের নিরিখে হবে কি? সাধারণ মানুষের ভোটের নিরিখে? আমার প্রশ্ন পেয়ে গেল না। আপনি দেখুন, খুব অবাক করে
গতকালকে আপনি দেখবেন রাজ্যপাল শ্রী আনন্দ বোস উনি ইস্তফা দিলেন। কেন ইস্তফা দিলেন এবং তার পরিবর্তে কাকে আনা হলো? তিনি কিন্তু একজন অজিত ডোভালের খুব কাছের লোক বলে শোনা যাচ্ছে। তো তাহলে ভোট মেশিনারির জন্যই কি এই প্রস্তাবটা আনা হলো? এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বললেন তার সাথে আলোচনা না করে বিরোধীরা এই রাজ্যপাল বদলের কাজটা নিলেন। কিন্তু সেক্ষেত্রে আবার বিরোধী দলনেতাও বললেন বা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও বললেন যে গণতন্ত্রে কোনো সংবিধান লেখা নেই যে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে করেন। এই যে বাকবিতণ্ডা, যুদ্ধের বাতাবরণ, বিজেপি চাইছে সাংগঠনিক দিক দুর্বল থাক, আমরা মেশিনারিতে জিতবো, এদিকে বদলা নয় বদল চাই, 2011 লক্ষ্মীর পাঁচালী, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার, এইসব যে স্লোগান, উন্নয়নের স্লোগান, সেটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে পুনরায় প্রত্যাবর্ত। তো সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকের নিরিখে যদি আমি সংগঠনের ক্ষেত্রে বলি তাহলে তৃণমূল কংগ্রেসকে আমি অনেকটা এগিয়ে রাখবো প্রত্যাবর্তনের দিকে। তবে বিজেপির কোনো সেই বিরোধিতা থেকে শুরু করে কোনো ইস্যু, একটাই ইস্যু মমতা বিরোধী ইস্যু, কিন্তু শুধু মমতা বিরোধী ইস্যু করলে কি পশ্চিমবঙ্গের বস্তাতে বিজেপি আসতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আমরা গতকালকে এটাও দেখলাম, দেখুন এটা আজকে আলোচনায় পর্যায়ে পড়বে কিনা আমি জানি না, পুলিশের সাথে খণ্ডযুক্ত অলরেডি বিজেপির যারা সমর্থক তাদের অন্তত কালকে 3 জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আপনারা জানেন খুব ভালো করে। এই যে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ, এই যে ভোটের বাতাবরণে পশ্চিমবঙ্গের আবহাওয়া গরম, হ্যাঁ বারুদের গন্ধ, এটা একটা সাধারণ মানুষদের চিন্তার ভাঁজ ফেলছে। তবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা অশনি সংকেত মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের, যেটা বিজেপি বলছে। পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি বাম নেতৃত্বকে, আমি অনেক উচ্চ পর্যায়ে বাম নেতৃত্বের সাথে কথা বলেছি, তারা এটাও এমনও দাবি করছেন তারা নাকি 70টা আসনে জয়ী হবে। দেখুন এমনও এক বাম নেতা আছেন, তার নাম আমি বলবো না প্রকাশ্যে, তিনি বলেছেন এটা মিরাকেল হতে চলেছে। ওকে, এখন বামফ্রন্ট তৃতীয় শক্তি হিসেবে আবার জমি ফিরে দখল করতে পারবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি বামেদের ভোট বাড়ে বা কংগ্রেসের ভোট বাড়ে, আপনি তৃতীয় শক্তির কথা বলছেন, বামপন্থীরা বলছেন তারা ক্ষমতা দখল করবে, তারা ক্ষমতায় আসতে চলেছে, রীতিমতো তারা ক্ষমতায় আসতে চলেছে। সুদীপ বাবুরা জানেন, প্রত্যেকটা রাজনৈতিক দল আত্মবিশ্বাসী থাকে। এখন বামেদের এই আত্মবিশ্বাসটা অবশ্যই, যারা 34 বছর রাজত্ব করেছে তাদের কাছে এই আত্মবিশ্বাস হওয়াটাই স্বাভাবিক। এখন কিন্তু আমি অঞ্জনবাবুর কাছে যাব আবার। অঞ্জনবাবু, একদিকে রাজ্য সরকারের, আমি একটি প্রশ্ন আপনাকে বলি। হ্যাঁ, যেমন দেখুন বাম নেতা তন্ময় ভট্টাচার্য একটি মন্তব্য করেছেন, আমি আর সুজন যদি দমদম থেকে আর বড়নগর থেকে না দাঁড়াতাম তাহলে তৃণমূল হেরে যেত। এই যে একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন, এই প্রশ্নের মূল্যায়নতে কি তৃণমূল বা বাম, বি টিম বা এ টিম? আমার প্রশ্নটা থেকেই গেল, ত্রিদীপ বাবু আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। ওকে, আমরা সেই বিষয়ে আসবো, কে কার বি টিম এবং কে দাঁড়ালে কে হারবে, কার ভোটে কে অ্যাডভান্টেজ পাবে, সেই বিষয়টাতে আসবো। কিন্তু অঞ্জনবাবু, এই যে একদিকে রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার বা কন্যাশ্রীর মতো যে সরাসরি আর্থিক সুবিধা প্রদানকারী প্রকল্প, আর অন্যদিকে বিরোধী শিবিরের কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগের দাবি, এখন যেটা তন্ময়বাবু বলছিলেন যে বিজেপির সে অর্থে কোনো ইস্যু নেই, এই যে মমতা বিরোধী ছাড়া, মমতার বিরোধ ছাড়া বিজেপির কাছে যে দুর্নীতির যে ইস্যুটা রয়েছে, এখন সেটা কতটুকু ফলপ্রসূ হবে বা সেটা কতটুকু তেজি ভাব পাবে বা ভোট আনতে কতটুকু সাহায্য করবে? বাংলার প্রান্তিক মানুষ কি পকেটের নগদ টাকা দেখে ভোট দেবেন, নাকি দীর্ঘমেয়াদী একটা সুরাহা খুঁজবেন তারা? এবার কি মনে হচ্ছে? দেখুন, প্রথমে যে কথাটা বলি, এই যে আপনার লক্ষ্মী ভান্ডার বলুন যাই বলুন, একটা কথা কিন্তু স্বীকার করার উপায় নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যাবৎকাল যেগুলো ঘোষণা করেছেন প্রত্যেকটি কিন্তু হয়নি এরকম না। উনি কথা দিয়েছে, সে কোথা থেকে টাকা নিয়ে এসছেন বা কিভাবে দিয়েছে সেটা আমরা বিতর্কের মধ্যে যাব না। কেন্দ্র সরকার যে সমস্ত গুলো বলেছিলেন, যেমন আপনার যে সমস্ত বাইরে কর্মচারীরা থাকে তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করবে 5,000 টাকা করে, বিভিন্ন রকম প্রকল্প যেগুলো করেছে, তার কিন্তু সুরাহা কিন্তু পায়নি। এখন ঘরের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের কিন্তু তারা বলতে শুরু করে দিয়েছে, আমাদের দিদি 1500 টাকা দিচ্ছে, সিরিল কাজ সিরিল টাকা বলছে 1700 টাকা দিচ্ছে। আর তার থেকেও বড় ব্যাপার, এখন যে যুবকদের অর্থাৎ 1500 টাকা করে যেটা চালু করেছেন উনি, এই যুবকরা এখন চাকরির দিকে যাবে
না ওরা নিজেদের জীবনটা নিজেদের পায়ে দাঁড়াতে চাইবে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভাতা দেওয়া তার দিকে যাবে? এটা কিন্তু বড় ফ্যাক্টর হবে। এইটা যদি অর্থাৎ এই ইয়ং জেনারেশন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দিয়ে সম্পূর্ণভাবে চলে যায়, তাহলে কিন্তু কপাল কিন্তু পুড়বে। অন্যদিকে বলা যেতে পারে, যদি এই যেমন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কথায় কথা বলছেন তারা আসলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অমুক ভাতা দেবো 3,000 টাকা করে, এই ভাতাটা দেবো বললে হবে না। যদি কেন্দ্র সরকারের তরফ থেকে ভোটের আগে এই ধরনের একটা মানুষকে বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। তাছাড়া কিন্তু এই যে বিকল্প হিসেবে এখন নেই। যে নাম কথা বলি, যে এসআর এর কথা বলি, আপনার মনে থাকবে লাভলি খাতুন, যে বাংলাদেশের বাসিন্দা বলে হরিশ্চন্দ্রকে তিনি তৃণমূল থেকে অপসারিত হয়েছেন প্রধানের পদ থেকে, তাই না? ওই যে উনার পদে চলে গেছে। কিন্তু মজার ব্যাপার দেখবেন, এখন যে ভোটার লিস্টের নাম বেরিয়েছে তার নাম কিন্তু জল করছে। কিভাবে হলো? ঠিক একই রকম ভাবে এই যে আমরা বলছি না 60,62,000, আমি বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি যারা ভারতের নাগরিক তাদের বেশিরভাগ অংশের নাম বাদ গিয়েছে। আর যারা বাংলাদেশ থেকে এসছেন বা বিভিন্ন দেশ থেকে এসছেন, যারা বাবা পাঠিয়েছেন বা শাশুড়ি পাঠিয়েছেন, এরকম তাদের কিন্তু নামগুলো উঠে গিয়েছে। এই যে আপনারা বলবেন তাহলে এই 60 লক্ষ যে এটা কিভাবে হলো? সেনাবাহিনী, আমরা জানি যে 2002 সালে যে সমস্ত সেনাবাহিনীতে কাজ করতেন তাদের কিন্তু তখন ভোটার লিস্টের নাম ছিল না, এখন তাদের নাম উঠেছে। তাদের পরিবারের নাম কিন্তু এখন ভোটার লিস্টে নেই, টোটাল বাদ, ডিলেট। তাহলে এই যে বাদগুলো এটা উঠবে কি করে? আর এইগুলোই কিন্তু স্থানীয় বিএলওদের দিয়ে কাজ করানো হয়েছে, যার ফলে এইটা নির্বাচন কমিশন যতই বলুন না কেন আমি বড় কাজ করছি এইরকম করছি, তাদের নিজেদের তো কোনো লোক নেই, তারা তো সেই রাজ্য সরকারের কর্মচারীদের উপরে নির্ভরশীল। ওকে অঞ্জন বাবু, আপনি বুঝতে পারছেন এসআইআর নিয়ে, তাহলে কি এখন পশ্চিমবঙ্গের ভোট সম্পূর্ণ কি এসআইআর নির্ভর হয়ে গেল? মানে এসআইআর ছাড়া কি অন্য কোনো ইস্যু কি আর তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জনগণের মাথায় নেই? এই 60,60,000 বা আরো যারা বিবেচনাধীন রয়েছেন তাদের ভোটটাই কি বিরাট বড় একটা ফ্যাক্টর হবে, বা আলটিমেট ফ্যাক্টর কি এটাই হবে বলে মনে করছেন? অবশ্যই এসআইআর বড় ফ্যাক্টর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। দেখুন যে সমস্ত আপনাকে বলি মুর্শিদাবাদ, মালদা যে সমস্ত মুসলমান অধ্যুষিত এলাকা রয়েছে তাদের দেখুন তার ভোটার লিস্টে নাম বাদ নেই। আমাদের নদিয়ার ক্ষেত্রে একটা বলি, একটা বুথে 121 জন ভোটার আছে ছিল না, তাদের নাম টোটাল বাতিল হয়ে গেছে। তারপরে তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আমরা এদিনকে গিয়েছিলাম, গত পরশু দিন গিয়ে দেখলাম সেই গ্রামে 121 জনের মধ্যে 121 জনের নাম উঠে গেছে। কি কেউ শ্বশুরকে বাবা পাঠিয়ে কেউ শাশুড়িকে, ঠিক এরকম ধরনের। আর তার পরিবর্তে স্থানীয় যে সমস্ত বাসিন্দা যাদের বয়স 60 বছর হয়েছে, যারা এদেশে ভোট দিয়েছে, তার বাবা ভোট দিয়েছে, তাদের নাম কিন্তু বাদ হয়ে গেছে। আর এরা এখন বলছে তাহলে কি এই যে আপনার ডিএম অফিসে নিয়ে গেছে, আপনার দেখেন একটা মজার ব্যাপার। ওকে, আমি আসবো আপনার কাছে, আমি আসবো। আপনি না, আমাদের আজকের বিষয়টা অন্য জায়গায়। অঞ্জন বাবু, আমাদের আজকে আলোচনার বিষয়টা এসআইআর, অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন, কিন্তু ক্ষণে ক্ষণে এই যে মানে এক্সাম্পল দেওয়ার মতো, উদাহরণ তুলে দেওয়ার মতো সময় এই মুহূর্তে আমাদের কাছে হবে না, কারণ আমরা অনেকগুলো দিক নিয়ে আলোচনা করতে চাইছি। আজ বোঝার চেষ্টা করছি জনগণ কি ভাবছে, পরিবর্তন না প্রত্যাবর্তনের কথা। ত্রিদীপবাবু, এখানে তন্ময়বাবু একটা প্রশ্ন আপনার জন্য রেখেছিলেন যে বামেদের ভোট, তন্ময় ভট্টাচার্যর যে উক্তি, সেই উক্তি কি ইঙ্গিত করছে? এক, কে কার বি টিম, সেটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কি 2026-এ দাঁড়িয়ে অনুদানের জন্য ভোট দেবে, নাকি অন্য কোনো বিষয়কে বা অন্য কোনো ইস্যুকে সামনে রেখে ভোট দেবে? 2026-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের পক্ষে হয়তো দুর্ভাগ্যজনক একটি নির্বাচন হতে চলেছে, যে নির্বাচনে রাজনৈতিক এজেন্ডা হিসেবে শিল্প বা কৃষি উঠে আসছে না, বেকারের কাজের দাবি উঠে আসছে না, স্কুলগুলোতে মাস্টারের দাবি উঠে আসছে না, সব মানুষের হাতে শিক্ষা এবং কাজের অধিকার উঠে আসছে না। প্রশ্নটা হচ্ছে হিন্দু মুসলমান নিয়ে ঝগড়া, যেটা বিজেপি বারবার করে এই বাইনারি তৈরি করবার চেষ্টা করছে। 2 নম্বর যেটা হচ্ছে সেই একই
তবলাতে এই যদি ইনফ্যাক্ট 2007 সালের পর থেকে পশ্চিমবঙ্গে 2026 পর্যন্ত একটা ইন্ডাস্ট্রি হয়নি, একজনও নতুন বেকার সে কাজ পায়নি। এটা রাজনৈতিক এজেন্ডা হওয়ার কথা ছিল। স্কুলগুলোতে মাস্টার মশাই নেই, একের পর এক স্কুল মাস্টার মশাই না থাকার কারণে বন্ধ হয়ে যাচ্ছে। একের পর এক স্কুলে ছাত্র সংখ্যা না থাকার জন্য স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। গত 10 বছরে প্রায় 8,500 স্কুল বন্ধ হয়েছে। গোটা ভারতবর্ষের যে হিসেব, মাস্টারমশাই স্কুলে ছাত্রছাত্রী নেই কিন্তু মাস্টারমশাই আছে, এরকম যে 20,000-এর ওপর একটা তালিকা সম্প্রতি কেন্দ্রীয় সরকার বার করেছে, তার মধ্যে 17,000-এর হচ্ছে পশ্চিমবঙ্গে স্কুলে ছাত্র নেই কিন্তু মাস্টারমশাই দেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তর জানেন না, অথচ এগুলো রাজনৈতিক এজেন্ডার মধ্যে, ইস্যুর মধ্যে উঠে আসছে না। এই কারণে আমি বলছি সবচেয়ে দুর্ভাগ্যজনক নির্বাচন সম্ভবত হতে যাচ্ছে। এবং 2 নম্বর পার্ট, না বিরোধীরা তো এই তো দুর্নীতি বা অপশাসন বা এর মধ্যে এই যে নিয়োগ দুর্নীতি, এই সবকিছু তো বিরোধীদের অভিযোগের মধ্যে তো পড়ছে, এগুলো ইস্যু হচ্ছে না কেন? না, দুর্নীতি থেকেও বড় কথা হচ্ছে আমার ছেলেটা কালকে লেখাপড়া শিখতে পারবে কিনা। আমার ছেলেটা আজকে বোর্ডের পরীক্ষা দিয়ে এলো, 2 দিন বাদে উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে সে যখন গ্রাজুয়েশন করতে যাবে পশ্চিমবঙ্গের কোন কলেজে পড়বে যেখানে মাস্টারমশাই নেই? নাকি তাকে ভিন রাজ্যে পাঠাতে হবে তাকে পড়াশোনা করবার জন্য? আমাদের মতো একজন সাংবাদিক যে সামান্য কিছু পয়সা রোজগার করে, তার পক্ষে কি সম্ভব ভিন রাজ্যে রেখে তাকে ক্যাপিটেশন ফি দিয়ে কোনো কোর্সে ভর্তি করানো? তাহলে এই সরকার কি রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করতে চাইছে? রাজ্যের কাজের যে সুযোগ সম্ভাবনাগুলো ছিল সে তো সিঙ্গুর নন্দীগ্রাম তারা শেষ করেছে না, কিন্তু জনগণ কি সেটা নিয়ে ভাবছে? একটা ইন্ডাস্ট্রি হয়নি। জনগণ কি ভাবছে? আপনি সাংবাদিক ভাবছেন, জনগণ কি ভাবছে? এই প্রশ্নটাই বামেদের পক্ষ থেকে বারবার করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই বামেদের সংগঠন ততটা জোরদার এখনো হয়ে উঠতে পারেনি যেখানে এই অ্যাসপিরেশনের কথা, এই আশাবাদের কথা সমস্ত ভোটারের কাছে, সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। 2 নম্বর কি হচ্ছে, যেখানে যেখানে বামেরা আন্দোলন করছেন, পথসভা করছেন, কিংবা গতকাল যেখানে নির্বাচন কমিশনের অফিসের সামনে অবস্থান শুরু করেছে বামপন্থীরা, মজার কথা হলো সন্ধ্যেবেলা পুলিশ এসে বলছে অবস্থান তুলে দিতে হবে। অথচ আজকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই এসআইআর নিয়ে মিছিল করছে, কই পুলিশ তো তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন। তারা যখন অবস্থান করছে পুলিশ তো এসকর্ট করছে। তাহলে দুটো রাজনৈতিক দলের জন্য দুরকম দৃষ্টিভঙ্গি কেন? বিজেপি একটা কথা বারবার করে বলে, শুভেন্দু, আমাদের এখানে প্রতিদিন আন্দোলন করবার জন্য আদালতে যেতে হয়, কেন একটা রাজনৈতিক দলকে বারবার করে আদালতের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসতে হবে এবং পুলিশের কাছে নির্দিষ্ট হলফনামা দিয়ে বলতে হবে আমরা 17.5 জনের বেশি এইখানে অবস্থান করব না? ওকে, এখন আমরা লোকসভা নির্বাচন ঘড়ি বাঁধার সময় সীমিত লোক সংখ্যায়, সরকার নির্দেশিত লোক সংখ্যায় আন্দোলন হয় নাকি? না লোকসভা নির্বাচনে আমরা লোকসভা নির্বাচনে তীব্র মেরুকরণ দেখেছি। এখন এবারের বিধানসভা ভোটে বাম কংগ্রেস যদি সেই মেরুকরণের কাজটাই আবারও করা হচ্ছে এসআইআর কে সামনে রেখে। কিরকম? একটা ছোট্ট অঙ্ক বলি, সুজাপুর মোট ভোটার 2,56,208, আন্ডার মানে অ্যাডজুডিকেশনে আছে হচ্ছে 1,34,518। শামসেরগঞ্জ মুসলিম অধ্যুষিত কেন্দ্র 2,35,944, আন্ডার অ্যাডজুডিকেশনে আছে 1,19,900। সুতি 2,67,204, আন্ডার অ্যাডজুডিকেশনে আছে হচ্ছে 1,11,600। রঘুনাথগঞ্জ
2,50,727 আন্ডার না ঠিক আছে, আর লাগবে না, সময় কমে যাচ্ছে। মজার কথা এই সুজাপুরে 2021-এর যে ভোটের নির্বাচন, ভোটের ফলাফল ছিল, সেখানে তৃণমূল জিতেছিল 1,30,163 ভোটে। এখানে আন্ডার অ্যাডজুডিকেশনে কত আছে? 1,34,000। তাহলে কি আমাকে ধরে নিতে হবে তৃণমূলকে হারাতে পরিকল্পিতভাবে এই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছে? আমি কিন্তু তৃণমূলের পক্ষের লোক নই। আমার কাছে বক্তব্য হচ্ছে, যে লোকগুলোর নাম বাদ গেছে তারা বৈধ ভোটার হ্যাঁ কিনা। যদি বৈধ ভোটার হয়, নির্বাচন কমিশনকে সেই প্রত্যেক বৈধ ভোটারের ভোটাধিকারকে নিশ্চিত করে তবে নির্বাচনে যেতে হবে এই রাজ্যে। এটাই হচ্ছে এই মুহূর্তে বামেদের দাবি, এটাই হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষের দাবি। সমস্ত বৈধ ভোটারকে তালিকাভুক্ত করে তাদেরকে ভোটাধিকার দিয়ে তবে নির্বাচনে যেতে হবে। পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে এই মুহূর্তে অবশ্যই উদ্বেগ বাড়ছে, কারণ 7ই মের মধ্যে সরকার গঠন করা সম্ভব হবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কথা হচ্ছে, কারণ যেভাবে এই মুহূর্তে ডিলে হচ্ছে, বিশেষ করে SIR এর জন্য, এবং তারপর এই যে তালিকা বের হওয়ার পর সর্বশেষ তালিকায় যেটা আপনারা বলছেন যে প্রায় 60,62,000 নাম বাদ গেছে, এরপর কি দাঁড়াবে? তারপর নির্বাচন ঘোষণা হবে, তারপর নির্বাচন হবে, এখনো অনেকটাই দেরি আছে। কিন্তু তন্ময়বাবু, না, এইখানে একটা গল্প আছে। হ্যাঁ, এইখানে একটা গল্প আছে। এই 60,62,000 যে মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রাখা হয়েছে, এদের কোনো বিচার না করে নির্বাচন কমিশন বা দিল্লির সরকার নির্বাচন ঘোষণা করে দিতে পারে। তখন এদেরকে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে আমরা বৈধ ভোটার, কিন্তু প্রমাণ করলেও এই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তাহলে ব্যাকডোর দিয়ে বিজেপিকে নিয়ে আসবার কোন পরিকল্পনা কি নির্বাচন কমিশন করছেন? এইখানে আমি বলেছিলাম না, যখন আলোচনা হয়েছিল আমাদের, যে স্যার ইজ ওয়াচিং। ওকে, আমরা সেটাই প্রশ্ন। এখন এসআইআরটা তাহলে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এই মুহূর্তে। তন্ময়বাবু, আপনি যে কথাটা বলছিলেন, যেটা তন্ময় ভট্টাচার্য যে কথা বলেছেন, যে ইঙ্গিত করেছেন, এখন এবারের বিধানসভা ভোটে বাম কংগ্রেস যদি তাদের বিকল্প স্লোগান দিয়ে তরুণ প্রজন্ম বা শিক্ষিত মধ্যবিত্তের ভোট কাটে, তবে সেই ভোট কাটাকাটির পাটিগণিতে কার পথে কাটা বিছিয়ে দেবে? আপনার কি মনে হয়, বামেদের ভোট বাড়া মানে কি ঘাস ফলে স্বস্তি, নাকি পদ্ম শিবিরে একটা ধাক্কা হবে? দেখুন, আমরা 2024-এর লোকসভা নির্বাচন যদি একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমরা প্রত্যেকটা সিটেই দেখব বাম যে অবস্থান হয়েছে, তাতে বাম কিন্তু ভোট কাটুয়া পার্টি হিসেবে পরিগণিত। আজকে আমি প্রত্যেকটা লোকসভা ধরে যদি হিসেব করি, তাহলে মার্জিন খুব কম বিজেপির থেকে তৃণমূলের। সেখানে যারা মার্জিনটা কমিয়ে দিয়েছে তারা কিন্তু বামেরা, এটা আপনাকে মানতে হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসের যে রণনীতি, তাতে বলছে একলা চলো নীতি। তো কংগ্রেসের হঠাৎ এই বোধোদয় হলে কোনো একলা চলো নীতিতে, সেটা আমার জানা নেই। তাদের রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ন্যারেটিভ, সেটা তাদের বিষয়। কিন্তু এই যে একলা চলো নীতি, তাতে কংগ্রেসের তো কিছু পকেট ভোট রয়েছে। এবং বিশেষ করে মালদার ক্ষেত্রে যদি আমি পর্যবেক্ষণ রাখি, তাহলে গনি খান পরিবার, মৌসুম বেনজির নূর যে কংগ্রেসে প্রত্যাবর্তন করলে, তাতে সংখ্যালঘু ভোট, মালদা, কালিয়াচক, হ্যাঁ, এইটা সংখ্যালঘু ভোটটা কিন্তু ট্রান্সফার পায় কংগ্রেস। এখানে কংগ্রেসের দিকে কিন্তু ঘুরে যায়, সেটা আশা করা যাচ্ছে, বা এটা আশঙ্কার ক্ষেত্র। সেক্ষেত্রে থেকে আজকে হুমায়ুন কবির থেকে নওশাদ সিদ্দিকী এই যে সিপিএম এর সাথে গঠবন্ধন করে ভোটে লড়বে বলছে, সেটা কতটা সুবিধাজনক হবে এবং কার ক্ষেত্রে সুবিধাজনক হবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এটা বলতে পারি, সিপিআইএম এবং কংগ্রেসের যে নীতি, তাতে কিন্তু পক্ষান্তরে পরোক্ষরে কিন্তু তৃণমূলকেই সুবিধে করে দিল বা এগিয়ে রাখলো। আজকের দিনে যদি বিজেপিকে ধরি, তাহলে বিজেপি হুমায়ুন কবির আর মিমের উপর যদি ভরসা রাখে, তাহলে সেক্ষেত্রে একটা অন্য পর্যবেক্ষণ হলেও হতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে অবস্থান, তাতে প্রত্যাবর্তনের সম্ভব 100% বলবো না, তবে সম্ভব প্রত্যাবর্তন হতে পারে। হ্যাঁ, এই নতুন পরিবর্তনের কথা যে শুভেন্দু অধিকারী বলছেন, বিরোধী দলনেতা, তিনি
কিভাবে বলছেন, কি অঙ্কে বলছেন সেটা আমার অন্তত জানা নেই। তবে আমি যতটুকু মানুষের পালস বুঝতে পারছি, দেখুন আমরা বাম আমলে দেখেছিলাম যে মৃত্যু ঘন্টা বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সভা করেছিল, লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, বামেদের এগেছে চায়ের দোকান, ঠেক, হ্যাঁ, ভরি ভরি বা মানুষের অসহযোগিতার কথা ছিল। কিন্তু আমরা কি দেখলাম, সে 2006 বুদ্ধদেব বাবু বলল আমরা 236, আপনারা 36, সে অহংকারের মূল আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম 2011-তে বাম সরানোর জন্য বিজেপি এবং তৃণমূল কংগ্রেস গঠবন্ধন করে যে সিঙ্গুরে ধর্ণা অবস্থান করলো, তাতে আমরা রাজনাথ সিংকে দেখেছিলাম, পিডিএস এর সমীর প্রতিদ্বন্দ্বীকে দেখেছিলাম। এই যে একটা মানে কি বলবো আপনার মিক্স আপ ম্যাচ, এটা করে যে তৃণমূল সরকার কংগ্রেসের হাত ধরে যে 2011-তে মসনদে বসলো, তাতে এই অবস্থান আমরা দেখলাম। আজকের দিনে অতিবাম বলতে যদি আমরা কাউকে বুঝি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে বামপন্থীরা যে অবস্থান কেন্দ্রীভূত করেছিল 34 বছরে, তার থেকে বেশি প্রতিবাম হিসেবে ফিরে এলো আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস, যারা মানুষের পালস বুঝছে। আর শুধু হিন্দু খাত্রে মে হ্যাঁ, হিন্দু খাত্রে মে হ্যাঁ বললে যদি বাংলা লড়া যেত, বাংলা যাওয়া যেত, তাদের অনেকদিন আগে ভারতীয় জনতা পার্টি বাংলার মধ্যে। তন্ময়বাবু, আমরা যখন সংখ্যালঘুদের কথা বলছি, আমরা যখন সংখ্যালঘু ভোটদের কথা বা এই যে বিশ্লেষণ হচ্ছে, একটা সমীকরণ চলছে, সেখানে মতুয়া এবং রাজবংশী ভোট কাকে অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছেন? দেখুন, মতুয়া ভোটের ক্ষেত্রে তো আমরা দেখলাম বিজেপি এখানে ডাহা ফেলিও, শান্তনু ঠাকুর বলেই দিল 1 লক্ষ ভোট যদি বাদ যায় তাহলে মতুয়াদের চিন্তা করার কোনো বিষয় নেই, দেশের স্বার্থে দশের স্বার্থে 1 লক্ষ ভোট না হয় বাদই যাবে। এই যে ন্যারেটিভটা শান্তনু ঠাকুরের, এই যে মতুয়াদের অবজ্ঞা করলেন, সেক্ষেত্রে মতুয়াদের একটা দল তো মমতা বালা ঠাকুর, একটা দল হচ্ছে শান্তনু ঠাকুর, এই দুটো মেরুকরণ তো আগে থেকেই হয়েছিল। অতএব মতুয়াদের ভোটের পাল্লা হয়ে তৃণমূল কংগ্রেসের দিকে এটা বলতে কোনো ইয়ে নেই, অসুবিধা নেই। কিন্তু রাজবংশী ভোট উত্তরবঙ্গ চিরকাল আপনার কি বলবো বঞ্চিত, সেক্ষেত্রে থেকে রাজবংশী ভোটে তৃণমূল কংগ্রেস কতটা থাবা বসাতে পারবে আমার জানা নেই। তবে কিন্তু আমি বলতে পারি উত্তরবঙ্গের নিরিখে ভারতীয় জনতা পার্টির বেশ মজবুত অবস্থা। আমি নিজে উত্তরবঙ্গের ছেলে, আমি জানি, কিন্তু সেখানে সামঞ্জস্য করতে কি ইকুয়েশন খেলা হচ্ছে, কি ইকুয়েশন ধরা হবে, কি অঙ্ক করা হবে, কার প্রাপ্য আদায় পাইয়ে দেওয়া হবে, সেগুলো আমি অঞ্জন বাবুর কাছে যাবো একটু, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একই বিষয়টাতে অঞ্জন বাবু, মতুয়া, রাজবংশী বা কুর্মী, মাহিষ্য, এদের ভোটটা, এসসি এসটিদের ভোটটা কাদের পক্ষে দেখছেন এবার? দেখুন, এখন যতই তৃণমূল আর বিজেপির মধ্যে যতই যায় থাকে না কেন, এখনো কিন্তু মতুয়া গড়ে কিন্তু বিজেপি থাবা রয়েছে, তৃণমূল সেইভাবে থাবা বসাতে পারে। এবং আপনাকে এটাও বলছি, 26 যত নামও বাদ যায় মতুয়াদের বেশি, 26-এর কিন্তু মতুয়াদের বেশিরভাগ অংশটাই পড়বে কিন্তু বিজেপির পক্ষে। আর আরেকটা কথা বলি, এই ভোটের কথাটা, যে দেখুন ভোট কিন্তু এখনো ঘোষণা হয়নি, তার আগে কিন্তু সেনাবাহিনী নেমে গিয়েছে আর গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে যে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থাটা করতে হবে। এই যে এত সেনাবাহিনী নিয়ে এসে সবকিছু করলো, কিন্তু ভোট দিতে পারলো না জনগণ, রক্তপাত হলো, তাহলে সেই ভোটের কিন্তু পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এবং সেইটা কিন্তু শাসক দলের পক্ষে চলে যাবে। আর যদি সঠিকভাবে নির্বাচন কমিশন যদি তার ফোর্স দিয়ে ভোটটা করতে পারে, কোন রক্তক্ষয়ী সংগ্রাম না হয়, তাহলে কিন্তু কোথায় তার হিসেব কিন্তু পরে বলবে। ওকে, ত্রিদীপ বাবু, একই বিষয় আপনার কাছে যাব। আমরা সংখ্যালঘু ভোট নিয়ে আলোচনা হয়, শুকুলদার সঙ্গে আমি সহমত। হ্যাঁ, শুকুলদার সঙ্গে আমি সহমত, কথা কিন্তু আমি শুনতেই পাচ্ছি না। তখন পশ্চিমবঙ্গে যদি প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারে, তাহলে 2016 আমি শুনতে পাচ্ছি, আমি দেখছি হেরে যাওয়ার কথা ছিল, 2021-এও হেরে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বলেছিলাম না, বুথ যার নির্বাচন তার, বুথের দখল এবং এলাকার দখল যদি তৃণমূল গুন্ডাদের হাতে থাকে, তৃণমূল পক্ষের আইপিএস এবং আইএসদের হাতে থাকে, তাহলে সে নির্বাচন জেতা কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসও কিন্তু এই নির্বাচনে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বলেই লক্ষ্মীর ভান্ডারের পর এবার তাকে যুব সাথী আনতে হয়েছে। যুব সাথী হচ্ছে
সেই 2016 সালে মনে থাকবে যুবশ্রী বলে একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই পুরনো বোতলে নতুন মদ, আবার কিছু টাকা, আবার কিছু খয়রাতি। তাহলে একটা রাজ্য সরকার চলছে শুধু খয়রাতি করে, একটা শিল্প তৈরি হয় না, স্কুলের মাস্টারমশাইরা বেতন পান না। না আবার আপনি দিলীপবাবু, আমরা একই জায়গায় যাচ্ছি। আমি জানতে চাইছিলাম মতুয়া এবং রাজবংশীদের ভোটটা তাদের মানে কোন দিকে ব্যালেন্স হতে পারে? শুনুন, মতুয়া রাজবংশী কিংবা আমার এখানে মাহিষ্য যারা যারা আছেন না, তারা সকলেই দিনের শেষে গরিব মানুষ। এই মতুয়া আইডেন্টিটিও থাকতো না যদি ওর পেটে ভাত থাকতো। এই মতুয়া আইডেন্টিটি থাকতো না যদি সে লেখাপড়া করবার সুযোগ পেত। এই রাজবংশী আইডেন্টিটি থাকতো না, আইডেন্টিটি পলিটিক্স যেটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি শুরু করেছে, এটা থাকতো না যদি এদের সকলের মাথার উপর চাঁদ, পেটে ভাত এবং হাতে কাজ দেওয়া যেত। সুতরাং এই বাটোয়ারার অঙ্কে আমি খুব বিশ্বাস করি না। হ্যাঁ, এটা ঠিক, মতুয়া নিয়েও খুব মানে স্বস্তিতে বিজেপি বা তৃণমূল কংগ্রেস কেউই নেই। একদল মতুয়ার বক্তব্য হচ্ছে শান্তনু ঠাকুর বিশ্বাসঘাতকতা করেছে, অন্যদিকে আরেক দল মতুয়ার বক্তব্য হচ্ছে যে দিদিমণির যে কাজ করবার কথা ছিল মতুয়াদের নিয়ে, সে কাজ দিদিমণি করে উঠতে পারেননি। এবার এই মাঝখানের মতুয়ারা কোথায় যাবেন? হয় কংগ্রেসে নয় বামেদের দিকে আসতে হবে। মনে রাখতে হবে এই মতুয়ারা একসময় বামেদের ভোট দিতেন, কংগ্রেসকে ভোট দিতেন। তারা কি তাহলে পুরনো জায়গায় ফিরে যাবেন? মানুষের মন বোঝা খুব মানে কঠিন, কিন্তু সেই কারণেই বামেদের এবং কংগ্রেসকে যদি 2026-এর নির্বাচনে অন্তত ভেসে থাকতে হয়, তাহলে তাদের স্পষ্ট করে তাদের কর্মসূচি ঘোষণা করতে হবে। এবং এটা ঠিক, বাম কংগ্রেস জোট করে বামেদের কোনো উপকার হয়নি। কংগ্রেসের আসন বেড়েছে, তারা আবার জার্সি বদলে তৃণমূল কংগ্রেসে চলে গেছে, এই অভিজ্ঞতাও আমাদের হয়েছে, কিন্তু বামেদের কোনো উপকার হয়নি। এবার বাম একা লড়ছে, কংগ্রেস একা লড়ছে। চতুর্মুখী নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে। রাষ্ট্রবিজ্ঞানের অঙ্ক বলে চতুর্মুখী নির্বাচন হলে সাধারণত শাসক দল বাড়তি সুবিধা পান, কারণ রাজ্যের মানুষ স্থিতাবস্থার পক্ষে যায়। কিন্তু এখানে মনে রাখতে হবে 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে, দুর্নীতি কাজ করছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এইগুলো ফ্যাক্টর হবে কিনা, এটা ওই কংগ্রেসকে এবং বামকে স্পষ্ট ভাষায় তুলতে হবে, কারণ বিজেপি এই প্রসঙ্গ তুলবে না। ওকে, সেটা এখন বাইনারিতে বিশ্বাস করে, এবং সেই বাইনারিতে বিশ্বাস করে বলেই অদ্ভুত ভাবে একজন রাজ্যপাল তিনি পদত্যাগ করলেন, আরেকজন রাজ্যপালকে নিয়ে আসা হলো। আরে বাবা, যে রাজ্যপালকে আসবেন সে ব্যাপারেও তো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্তত সৌজন্যমূলক আলোচনা করা দরকার। সেই সৌজন্য দেখাননি। এই রাজ্যপাল হচ্ছেন সেই রাজ্যপাল যিনি প্রতিদিন স্ট্যালিনের সরকারকে বিব্রত করে গেছেন। আমার রাজ্যে ওই ঘটনা ঘটবে? তাহলে কি রাজনৈতিক গুটি সাজাবার জন্যই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই লোকটিকে নিয়ে আসা হলো? ওকে, সেটা সময় বলবে। আমার দিক থেকে সময়, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। দিলীপবাবু, অবশ্যই আমরা আলোচনা, যখন আপনারাই বলছেন যে নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তবে পশ্চিমবঙ্গে অনেক কিছু হচ্ছে, রাজনৈতিক চাপ যেরকম বাড়ছে ঠিক একইভাবে পুলিশের সঙ্গে সংঘাত বাড়ছে বা প্রশাসনের সঙ্গে সংঘাত বাড়ছে বিরোধীদের, এবং আমরা দেখছি শাসক দলীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই মুহূর্তে ধর্নায় বসা হয়েছে। তো সবকিছুই হচ্ছে, সবকিছুই হবে। আমরা আরো আলোচনা অবশ্যই করব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে। আপনারা আজ আমাদের আসল যেটা আপনাদের কথা থেকে বোঝার চেষ্টা করছিলাম যে পরিবর্তনের পাল্লা ভারী না প্রত্যাবর্তনের পাল্লা ভারী, আপনাদের তিনজনের কথা থেকে যতটুকু আজ বোঝা গেল মোটামুটি প্রত্যাবর্তনের পাল্লাই এখন অবধি ভারী আছে, যদি না তেমন কোনো প্রচার, ঝড়ো প্রচার বিরোধীদের থেকে করা হয় এবং তারপর সমীকরণ কি পাল্টে যায়, গণিত কি বলে সেটা সময় বলবে। অসংখ্য ধন্যবাদ অঞ্জনবাবু, ধন্যবাদ দিলীপবাবু, ধন্যবাদ তন্ময়বাবু, আপনাকেও ধন্যবাদ।
দর্শক বন্ধুরা, বাংলার আসন্ন রায় কি কেবলই লক্ষ্মী ভান্ডারের মতো অনুদানের প্রতি কৃতজ্ঞতা হবে, নাকি দুর্নীতির অভিযোগে বিদ্ধ ব্যবস্থার বিরুদ্ধে এক মৌন বিপ্লব হবে? পদ্ম শিবিরের পরিবর্তনের ডাক বনাম ঘাসফুল শিবিরের উন্নয়নের লড়াইয়ের মাঝে বামেদের পুনরুত্থান আদতে কার ভোট ব্যাংকে ধস নামাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাংলার জনতা ঘরের মেয়েকে আবার বেছে নেবে, নাকি পাটিগণিতের হিসেব মিলিয়ে আসল পরিবর্তনে মোহরে সিল দেবে? তার সময় বলবে। বাংলার নির্বাচনের সব খবরের দিকে চোখ রেখেছি আমরা, আর আপনারা দেশ দুনিয়ার নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।